ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মাকসুদুল হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। প্রেমের বিয়ে, তারপর 40 বছরের দাম্পত্য জীবন, 2 সন্তান আর স্ত্রীকে নিয়ে সুখ দুঃখ আর হাসি আনন্দেই 59 বছরের জীবনাবসান ঘটে সোনালী ব্যাংকের সাবেক নির্বাহী কর্মকর্তা গিয়াসউদ্দিন খানের। তার স্ত্রী জাহানারা বেগমের বয়সও এখন 58 বছর। অথচ এই মহিলার বিরুদ্ধেই পরকীয়ার অভিযোগ তুলছে গিয়াসের ভাইয়েরা। শুধু কি তাই, গিয়াসউদ্দিনের স্বাভাবিক মৃত্যু হলেও তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে এমন অভিযোগে তার স্ত্রী আর 2 সন্তানের বিরুদ্ধে হত্যা মামলাও করেছে ভাইয়েরা। তবে এখানেই এই ঘটনার শেষ নয়। গিয়াসউদ্দিনের স্ত্রী আর তার সন্তানদের উপর হত্যার দায় চাপানোর জন্য সুরক্ষিত রাসায়নিক পরীক্ষাগারে ভিসেরা রিপোর্টও নকল করেছে মামলার বাদীরা। মৃত গিয়াসউদ্দিনের স্ত্রী আর সন্তানদের উপর এমন গভীর ষড়যন্ত্রের নেপথ্যের নায়ককে? ঢাকা ও গাজীপুর ঘুরে তারই অনুসন্ধান করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শফিক শাহীন। ঢাকা থেকে গাজীপুরের দূরত্ব আঙুলের কড় গুণে হিসাব করা গেলেও গিয়াসউদ্দিন খানের মৃত্যু নিয়ে রহস্যের যে ডালপালা ছড়ানো হচ্ছে তা কতটা জটিল আর কুটিল, সেটিরই অনুসন্ধানে ক্রাইম ওয়াচ টিম। মৃত গিয়াসউদ্দিনের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার আধেপাশা গ্রামে। পাশের শরীফপুর গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা হোসেন আলী সরকারের মেয়ে জাহানারা বেগমকে বিয়ে করেন পরিবারের অমতে। নিজের পছন্দে বিয়ে করার কারণে জাহানারাকে মেনে নেয়নি গিয়াসউদ্দিনের পরিবার। সেই থেকে স্ত্রীকে নিয়ে বাড়ির বাইরেই থাকেন গিয়াসউদ্দিন। ওরা বিয়েতে রাজি ছিল না। আমার শ্বশুর রাজি ছিল, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পরে রাজি হয়েছিল, আমাদের সাথে স্বাভাবিক সম্পর্ক ছিল, কিন্তু ওরা এটা মন থেকে মানেনি। এটা আমার স্বামী মারা যাওয়ার পর আমি টের পেয়েছি। আমার ভাই সারা জীবন আগুনে জ্বলছে, প্রেমের আগুনে, এবং প্রেমের মূল্য দিয়ে গেছে জীবন দিয়ে। গেল বছরের 18ই মার্চ গাজীপুর শহরের বরুদায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে গিয়াসউদ্দিনকে তাজউদ্দিন আহমেদ মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গিয়াসকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে তার স্ত্রী জাহানারা বেগম, ছেলে শাহরিয়ার সুবক্তগিন মানিক, মেয়ে সোহেলি জাহান, শ্যালক আক্তার হোসেন দীপু এবং শেলিকা পারভিন আক্তারকে আসামি করে মামলা করেন ছোট ভাই বশির আহমেদ খান। এজাহারে আপন বড় ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে বিষোদাগার করতেও পিছপা হননি গিয়াসউদ্দিনের ছোট ভাই বশির। 58 বছর বয়সী জাহানারা বেগম পরকীয়ায় আসক্ত হয়ে গিয়াসউদ্দিনের পেনশনের টাকা এবং জমি জমা আত্মসাতের জন্য স্বামীকে হত্যা করেছেন। বয়োবৃদ্ধ জাহানারা না হয় পরকীয়ার কারণে তার স্বামীকে হত্যা করে থাকতে পারেন, তাই বলে গিয়াসউদ্দিনের 2 সন্তান সোহেলি আর মানিকও কি বাবাকে হত্যার মতো জঘন্য কাজে পরকীয়ায় আসক্ত মাকে সহযোগিতা করবে? ওরা মরার খবরটা শোনার আগে কি না মরে নেই হাসপাতাল নিচ্ছে, শোনার সাথে সাথে একটা বিরাট নেটওয়ার্ক তৈরি করছে। ইনজেকশন দিয়ে যা মারছে, এইটা মানে আমি নিজে আল্লাহর কসম কেটে কইলাম যে এইটা ঘটনা সত্য। তার পরিবার পরিজন, স্ত্রী, শ্যালক শালিকা, পুত্র, এরা হত্যা করছে। যখন ডাক্তার বলেন যে উনি মারা গেছেন, ওনারা পুলিশ নিয়ে আসছেন এবং তখন যখন ডাক্তার বলতেছে পুলিশকে যে উনি তো স্বাভাবিকভাবে মারা গেছেন এবং সাংবাদিক ছিল একজন, উনি বলতেছেন যে কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই, কোনো কিছু প্রমাণিত হয়নি, এখন অ্যারেস্ট করতেছেন কেন? তখন ডিউটি অফিসার যিনি মানে অ্যারেস্ট করতে গেছেন তখন বললো যে ওনাকে বলতেছে সাংবাদিককে যে বেশি কথা বলে আপনাকে সহ অ্যারেস্ট করবো। এটা পুলিশি প্রভাব পুরাটাই খাটাইছে। আমার চাচা হয়, আমি স্বপ্নও চিন্তা করতে পারি না উনি এতটা অবিচার করবে আমাদের উপর। বাবাকে হত্যার যে অভিযোগ মাথায় নিয়ে ঘুরছেন সোহেলি জাহান, তিনি দাবি করলেন তার বাবা গিয়াসউদ্দিন যখন মারা যান তখন টঙ্গীতে শ্বশুর বাড়িতে ছিলেন তিনি, আর সেই সময় তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান সোহেলি। বাচ্চাটা পেটে ছিল, আমি এই অবস্থার জন্য প্রস্তুত ছিলাম না, স্বপ্ন চিন্তা করিনি আমার বাবা এত তাড়াতাড়ি চলে যাবে। জাহানারা বেগম, মানিক আর সোহেলির আক্ষেপ তাদের প্রিয় মানুষটিকে শেষ বিদায়ও জানাতে দেয়নি গিয়াসউদ্দিনের ভাইয়েরা।
ওদের কাছে খুব রিকোয়েস্ট করি আমার ভাইয়ের একটু জানা যায় দাঁড়াইতে দেন, আমার মায়ের একটু লাস্টবারের মতো মুখটা দেখতে দেন। আমার বাবার কবর দিব, আমি শেষবারের মতো মুখটা দেখবো না, মেয়ে হয়ে পারবো না। আমার বাবার সাথে কবর দিয়ে দেখ, আমি লাশের পেছনে ছুটে যাই। কি অন্যায় আমাদের! এখন আমরা আমার বাবার কবরটা দেখতে পাই না। এত কিছুর পরও গিয়াসউদ্দিনের আরেক ছোট ভাই এবং পুলিশ কর্মকর্তা ফরিদ আহমেদ খান ক্রাইম ওয়াচ টিমের কাছে মোবাইল ফোনে দাবি করেন তার ভাইয়ের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করেছে স্ত্রী আর সন্তানেরা মিলে। আমার ভাইয়ের খুন করা হয়েছে, এটা 100% সত্য। খুব নৃশংস নিষ্ঠুরভাবে খুন করা হয়েছে। এটার প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে দুজন কাজের মেয়ে। আর ভাতিজা মানিক যে ভালো ছেলে নয় সেই অভিযোগও করেন ফরিদ আহমেদ খান। সে কারণেই তার সন্দেহ মা ছেলে মিলেই হত্যা করেছে গিয়াসউদ্দিনকে। ওরা কতটুকু খারাপ সেটা আপনারা ওর আগে হিস্ট্রি নেন। ওর বাবারেও বেদরক মারধর করতো সবসময়, এবং ওর মা, বাবা এবং মালিক মাস্টার, রানীগুলা স্কুলের হেডমাস্টার ছিলেন উনি, এবং ওই আরেকজন ওর সাইডের লোক এরা মিলে থানায় দিছিল। একদিন এক রাত সে জেল হাজতেও ছিল, এবং ও একটা অপহরণ মামলার আসামি, এবং ওখানে কুত্তা মানিক নামে আসামি দিছে ওই যারা নাকি মামলার বাদী। এতটুকু জঘন্য ওই ছেলে। বাবা গিয়াসউদ্দিনকে নিজে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন এমন স্বীকারোক্তিও তার চাচা ফরিদ আহমেদ খান উপস্থিত থেকে নির্যাতনের মাধ্যমে আদায় করেছেন বলে অভিযোগ করেন মানিক। আমাকে পুলিশ পরিদর্শক আমার কাকা ফরিদের সামনে সকালবেলা বলে যে তুমি যদি আমরা যেভাবে শিখিয়েছি সেভাবে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি না দাও, এখানে যতগুলো অস্ত্র দেখতেছো এগুলো নিয়ে তোমাকে বালুরচর মাঠে গিয়ে ক্রস ফায়ার করে দিব। তখন কে উপস্থিত ছিল? তখন আমার কাকা ফরিদ আহমেদ খান স্বয়ং উপস্থিত ছিলেন, এবং উনি আমাকে বলেন, দেখ বাবা, তুই যদি এভাবে না বলিস তোকে তো বাঁচাইতে পারবো না, তোকে রাজসাক্ষী করে দিব। তখন আমি বললাম, আচ্ছা কাকা ঠিক আছে, আপনি যাদেরকে দোষী করতে চাইতেছেন আমি সবার কথাই বলবো, ওইখান থেকে বেঁচে আসার জন্য আমি কথা বলছি। মামলা থানা পুলিশ থেকে কেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে স্থানান্তর করা হলো এমন প্রশ্নেরও জবাব দেন পুলিশ কর্মকর্তা ফরিদ আহমেদের চাচাতো ভাই মোশাররফ হোসেন খান। না, আমার ভাই পুলিশ থাকতে পারে, কিন্তু আমার ভাইয়েরও আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস না? তার কারণ আমার ভাইয়েরও সে যখন পুলিশে চাকরি করে সেও এইরকম থাকতে পারে। যে পুলিশে তদন্ত করছে সেই পুলিশও ঘুষ খাইছে। আমরা এটা বিশ্বাস না, এটা বলা যাবে না, আমরা জানি এটা বলা যাবে না, এটা গোপনীয়তা ব্যাপার স্যাপার। গাজীপুর সদর থানার পুলিশে টাকা খায়, এটা আমি নিজে প্রমাণ, আমি নিজে হাতে টাকা দিছি। দর্শক, মামলার দায় থেকে বাঁচার জন্য যেখানে আসামি পক্ষ সাধারণত পুলিশকে খুশি করার কথা, সেখানে বাদী পক্ষ কি শোনালো? গিয়াসউদ্দিনকে বিষ প্রয়োগে হত্যার যে অভিযোগ, ভিসেরা রিপোর্টে বিষ পাওয়ার প্রমাণ না মিললেও আসলে তা জাল করল কে? আসামি পক্ষের দাবি অনুযায়ী ব্যাংক কর্মকর্তা গিয়াসউদ্দিনের স্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া বাদী পক্ষ। সেই লক্ষ্যেই কি ভিসেরা রিপোর্ট জাল করা হয়েছে? জাল জালিয়াতির বিষয়টি প্রমাণ হওয়ার পরও জালিয়াতকে এখনও চিহ্নিত করতে পারছে না কেন প্রশাসন? সোনালী ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ অফিসার গিয়াসউদ্দিন খান মারা যাওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। গিয়াসউদ্দিনকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে স্ত্রী, ছেলে মেয়ে আর শ্যালক শালিকার বিরুদ্ধে মামলা করেন তার ছোট ভাই। ময়নাতদন্তে গিয়াসউদ্দিনের অস্বাভাবিক মৃত্যুর কোনো কারণ খুঁজে পায়নি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। সুতরাং আসামিদের দাবি করা গিয়াসউদ্দিনের স্বাভাবিক মৃত্যু আর বাদীপক্ষের বিষ প্রয়োগে হত্যার দাবির মীমাংসা হবে ভিসেরা ও হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষার ফল কি আসে তার উপর। গিয়াসউদ্দিনের মৃত্যুর 1.5 মাসের মাথায় ভিসেরা রিপোর্ট প্রদান করে সিআইডির রাসায়নিক পরীক্ষাগার, আর সেটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হাতে পায় 8 মে 2016 তারিখে। তারও 3 মাস পর আসামি পক্ষের হাতে আসে ভিসেরা রিপোর্টের একটি ফটোকপি। তাদের আইনজীবীকে ওই ভিসেরা রিপোর্টের ফটোকপি দেখানোর পর তিনি সেখানে কিছু অসঙ্গতি দেখতে পান। ভিসেরা কপিটাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আমার কাছে এই রিপোর্টটি জাল মর্মে প্রতীয়মান হয়। যে সিপাহী মোস্তফা কামাল বাহক হিসাবে এই ব্লাড স্যাম্পল নিয়ে আসেন, সেই বাহক মোস্তফা কামালের আমাদের যে সংরক্ষিত রেকর্ড, সেই রেকর্ডে আমরা পাচ্ছি সেখানে 702 ক মোস্তফা কামাল, কনস্টেবল 702 নাম্বার। এখানে কত আছে?
এখানে আছে 709। রাসায়নিক পরীক্ষকদের যে 3টি স্বাক্ষর, 3টি স্বাক্ষরের দ্বিতীয় এবং তৃতীয় 2টি স্বাক্ষরের একই হস্তাক্ষরে লেখা, এবং এই স্বাক্ষরগুলোকে ওভাররাইটিং করা। এই রিপোর্টটা তাজউদ্দিন মেডিকেল হাসপাতালের কর্মরত যে চিকিৎসকগণ স্বাক্ষর করেন, সেটা 3টায় 27, 8, 16। একটা প্রশ্ন আসছে যে 4/5/2016 মহাখালী থেকে ঢাকা থেকে এই রিপোর্টটা প্রেরণ করলেন তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। 2টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটা চিঠি প্রেরণের মাঝে 3 মাস 24 দিন সময়, এর ব্যবধান কোথায় ছিল? তখন এই জিনিসটা আমার ধারণায় আসে যে এখানে কোথাও মধ্যবর্তী স্থানে বিষয়টাকে ফেক করা হয়েছে বা জালজালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। যখন আমার হাতে রিপোর্ট পৌঁছাচ্ছে আর যখন 4/5/2016 রিপোর্টটা প্রেরিত হচ্ছে, তা থেকে 25/11/16 প্রায় আরও 6 মাস পর, তো রিপোর্ট ইস্যুড সেন্টেন্সটা ব্যবহার করার কারণে তাহলে যেটা আনকামিং ডেট, সেটা এখানে কিভাবে আসলো? তার এমন সন্দেহের কারণে তিনি ওই ভিসেরা রিপোর্টের সত্যতা যাচাইয়ে সরকারের সংশ্লিষ্ট নানা দপ্তরে ধর্ণা দেন, কিন্তু কেউ তাকে ভিসেরা রিপোর্টের আসল কপি সরবরাহ করতে রাজি হয়নি। সর্বশেষ তথ্য কমিশনে মামলা করার পর ভিসেরা রিপোর্ট প্রস্তুতের সাথে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বিচার বসার পর বের হয়ে আসে আসল রহস্য। আমাদের যে রিপোর্ট আমরা পাঠিয়েছি, পরবর্তীতে ওখানে আমরা যে রিপোর্ট দেখেছি, এই দুটোর সাথে ডিফারেন্স আছে এবং আমাদের কাছে মনে হয়েছে এটা ফেব্রিকেটেড। এই রিপোর্টটা আমাদের নয়। আমাদের রিপোর্টে ছিল ওখানে বিষ পাওয়া যায়নি। এখন প্রশ্ন হচ্ছে সেই জালজালিয়াতি কোত্থেকে হয়েছে? এটা কি পরীক্ষাগারে হয়েছে, রাসায়নিক পরীক্ষাগারে হয়েছে, না শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে? এই বিষয়টি তদন্তাধীন আছে, আমরা এই তদন্ত করে দেখছি। এখন সবার মনেই একটি প্রশ্ন, ভিসেরা রিপোর্ট জাল হলে এই জালিয়াতি করল কে? কারণ জাল ভিসেরা রিপোর্টে দেখানো হয়েছে গিয়াসউদ্দিনের শরীরে বিষ পাওয়া গেছে, যা আসামিদের বিরুদ্ধে যায়, আর বিষ পাওয়া না গেলে বাদীপক্ষের অভিযোগের সত্যতাও প্রতিষ্ঠিত হয় না। তাহলে এই জালিয়াতি হলো কোত্থেকে? সিআইডি বলছে তাদের রাসায়নিক পরীক্ষাগারে জাল করার কোনো সুযোগ নেই, আর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এর দায় নিতে চায়নি। ফেক যেটা ফেব্রিকেটেড রিপোর্ট যেটা হয়েছিল, ইট ইজ নট ফ্রম আওয়ার ইনস্টিটিউট। এটা ওই যে উপরে লেভেলে কোথাও এখানে করছে আর কি, ম্যানিপুলেটেড করছে। দিস ইজ নট আওয়ার কনসার্ন এবং ইট ইজ নট উইদিন আওয়ার নলেজ। আমাদের রিপোর্টের সাথে যে রিপোর্ট তাজউদ্দিন মেডিকেল কলেজ থেকে দেওয়া হয়েছে সেটা আপনাদের রিপোর্ট না। তাহলে কি ভিসেরা রিপোর্ট জালিয়াতি চক্র আড়ালেই থেকে যাবে? কি এই সংরক্ষিত সুরক্ষিত একটা প্রতিবেদনকে জাল জালিয়াতি করে বিজিবি প্রোভাইডেড ফর্মকে এভাবে ইরেজ করে, সিল তৈরি করে, স্বাক্ষর অনুকরণ করে, স্বাক্ষর জাল করে 3 মাস 24 দিন নিজের দখলে রেখে তারপরে প্রতিবেদন তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মেইল রেজিস্টারে ইন্না করে ডাক্তারদের প্রতিবেদন সহ হাতে হাতে পিবিআইতে পৌঁছালেন কে? এই শক্তি। আসামি পক্ষের অভিযোগ তাদেরকে মামলায় ফাঁসানোর জন্য মৃত গিয়াসউদ্দিন খানের ছোট ভাই পুলিশ কর্মকর্তা ফরিদ আহমেদ খান প্রভাব খাটিয়ে ভিসেরা রিপোর্ট পাল্টে দিয়েছেন। মূল মাস্টার হয় না আমার দেবর ওসি ফরিদ। আজকাল যদি আমি এটাও মনে করে আসি যে পুলিশ অফিসার না থাকতো, এত দূর কেউ করতো না, এত প্যারেস করতো না। আমাকে যেভাবে জবানবন্দি নেওয়া হয়েছে ঠিক সেভাবে রিপোর্টটা করা হয়েছে এবং আমার কাকা সেখানে উপস্থিত ছিলেন। তার মানে আপনাদের বোঝা উচিত যে এই রিপোর্টটা জালিয়াতির পিছনে কারা দায়ী। অবশ্যই ফরিদ আহমেদ খান দায়ী, এবং আমাকে তদন্ত কর্মকর্তা পিবিআর বলছে রিপোর্ট ঠিক আসবে না। তোমাকে কে বলছে কথা? দেখি রিপোর্ট কিভাবে ঠিক আসে। ভিসেরা রিপোর্টটা 4/5/2016 তারিখ তৈরি হওয়ার পর এরা যতদিন জেলা যতে ছিল এই জিনিসটাকে আটক করে রাখা এবং জামিন প্রাপ্তির পরপর জিনিসটাকে উপস্থাপন করা বা প্রকাশ্যে নিয়ে আসা, এই বিষয়টার পিছনে কেউ না কেউ একটা শক্তি কাজ করে যাচ্ছেন। সেই শক্তিটা হিসাবে জাহানারা বেগমের বক্তব্য, জাহানারা বেগমের ছেলের বক্তব্য এবং অপরাপর অভিযুক্তদের বক্তব্য, ইন্সপেক্টর ফরিদি এ সকল সমস্ত কর্মকাণ্ডের নাটেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মামলার বাদী বশির আহমেদ খান ও তার ভাই ফরিদ আহমেদ খান।
আসামি পক্ষ কিভাবে করছে ওই রিপোর্ট আমরা ওই রিপোর্ট মানি না। ওইটা যদি আমরা আগে পাইতাম তাহলে আমরা পুনঃময়নাতদন্ত করাইতাম, কিন্তু আমরা সঠিকটা পাইছি এইখান থেকে যেটা পুলিশে দাখিল করছে হাসপাতাল থেকে। আমার ভাইকে হত্যা করছে এবং বিচার তার কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে আসামিরা নিষ্কৃতি পাওয়ার জন্য এটা করছে, এটা আমাদের ধারণা। আসামি পক্ষ জাতীয় মানবাধিকার কমিশনেও প্রতিকার চাইতে গিয়েছিল। চেয়ারম্যান বলছেন যার ক্ষমতা আছে সেই ভিসেরা রিপোর্ট পাল্টে দেওয়ার যোগ্যতা রাখে। যে কলকাঠি চালাচ্ছে এবং সে সুযোগ নিচ্ছে, সে একজন পুলিশ কর্মকর্তা, এই সুযোগে এটা হয়তো তাকে সাহায্য করছে। তো এইটাই খুবই দুঃখজনক ঘটনা যে একজন পুলিশ কর্মকর্তা যে অনৈতিক কাজগুলোর যে অভিযোগ আসছে এই অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত। মজার বিষয় হলো আসামি ও বাদীপক্ষ সবাই ভিসেরা রিপোর্ট জালকারীর শাস্তি দাবি করছে। সরকারি পর্যায়ের একটা রিপোর্টকে ডুপ্লিকেট করা যে কত বড় অন্যায়, রাষ্ট্রীয় পর্যায়ে যেই পরিমাণ সাজা দেওয়া উচিত সেই পরিমাণ সাজা দেওয়া হোক। আমরা দেশের প্রচলিত প্রতিষ্ঠিত আইন প্রয়োগকারী সংস্থার নিকট এই আবেদনই করব, প্রকৃত সত্য উদ্ঘাটনের লক্ষ্যে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে। ভিসেরা রিপোর্ট নকল করলো, তার বিচার চান কিনা? অবশ্যই আমরা অবশ্যই চাই। আপনারা যদি এটা নকল করে না থাকেন তাহলে কে নকল করলো তার বিচার চান কিনা? অবশ্যই চাই। এটা আমার ভাইকে হত্যা করছে এবং বিচার তার কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে আসামিরা নিষ্কৃতি পাওয়ার জন্য এটা করছে। বাদী, আসামি পক্ষ আর সিআইডি যখন ভিসেরা রিপোর্টকে এত গুরুত্ব দিচ্ছেন তখন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর ইন্সপেক্টর হাফিজুর রহমানের কাছে এর গুরুত্ব কতটুকু? সরাসরি সাক্ষাৎকার দিতে না চাইলেও মোবাইল ফোনে কথা হয় ক্রাইম ওয়াচ টিমের সাথে। ফৌজদারি বিচার ব্যবস্থার তদন্ত এবং বিচার কার্যে ভিসেরা রিপোর্ট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য। এরকম তো অনেক আনইনভেন্ট থেকে যেতে পারে, আনডিসকভার্ড থেকে যেতে পারে, সেক্ষেত্রে তো মানুষের মৃত্যু নিশ্চিত হয়ে যাচ্ছে। ভিসেরা রিপোর্ট ময়নাতদন্তের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ভিসেরার উপর বেসিস করে আমরা ময়নাতদন্তের ফাইনাল রিপোর্ট প্রদান করে থাকি। মামলা শুধু ভিসেরার উপরেই সবকিছু না, আমাদের পোস্টমর্টমে তার ঘাড়ে যে ছিদ্রি আছে এবং রক্ত বের হচ্ছে এগুলো পোস্টমর্টমে আসছে। মামলাটা আমরা চাচ্ছি অলরেডি, একদম প্রক্রিয়া সব শেষ। আমি যে হয়তো মঙ্গলবার দিন সাবমিট করে দেবো। তাহলে কি ভিসেরা রিপোর্ট জালিয়াতি চক্র অধরাই থেকে যাবে? মানুষের জীবন মৃত্যু থাকবেই, কারো স্বাভাবিক মৃত্যু হবে, আবার কারো বা অস্বাভাবিক। তাই বলে একটি মৃত্যুর ঘটনা নিয়ে এত নাটকীয়তা কেন? এর পেছনের রহস্য কি? কেউ হত্যাকাণ্ডের শিকার হলে স্বজনরা তার বিচার চাইতেই পারে, কিন্তু স্বাভাবিক মৃত্যু জেনেও যখন যিনি মারা গেলেন তার স্ত্রী আর সন্তানদের খুনি বানানোর ষড়যন্ত্র হয়, তখন বুঝতে হবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। গিয়াসউদ্দিনের ভাইয়েরা তার স্ত্রী আর সন্তানদের সাথে মাসির আচরণ করছেন বলে অভিযোগ জাহানারা, মানিক আর সোহেলের। তবে এসবের নেপথ্যে কি? গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পেছনে আধেপাশা গ্রামে বাড়ি গিয়াসউদ্দিনের। 4 ভাইয়ের মধ্যে নিঃসন্তান এক ভাই মারা গেছেন। সর্বশেষ গত বছরের 18ই মার্চ মারা যান গিয়াসউদ্দিন খান। এখন জীবিত আছে তার 2 ভাই বশির আহমেদ খান ও ফরিদ আহমেদ খান। পরকীয়ার কারণে 58 বছর বয়সী গিয়াসের স্ত্রী জাহানারা বেগম পেনশনের টাকা আত্মসাৎ করার জন্য গিয়াসকে বিষ প্রয়োগে হত্যা করেছেন এমন অভিযোগে জাহানারা ও তার 2 সন্তান মানিক ও সোহেলি সহ 5 জনকে আসামি করে মামলা করে গিয়াসের ছোট ভাই বশির। স্বামীর টাকা স্ত্রী আত্মসাৎ করতে পারে মামলার এজাহারে আশঙ্কা করেন বশির। আর পেনশনের 1.5 কোটি টাকা যাতে গিয়াসের ওয়ারিশগণ তুলতে না পারেন সেজন্য সোনালী ব্যাংকে একটি আবেদনও করেন বশির। গিয়াসের স্ত্রী জাহানারার অভিযোগ ভাইয়ের টাকা আত্মসাৎ করতেই তাদের উপর হত্যার দায় চাপানো হচ্ছে। ব্যাংকে দরখাস্ত দিছে মরার পরের দিনে গিয়া আমরা যেন টাকা পয়সা না পাই। বসির বাদী বসিরে দেওয়া হয়েছে, বসিরে বাদী করছে, কিন্তু বসিরে তো এত ওর মতন এত না। ফরিদ ওসি যে ফরিদ পুলিশের ও তো বুঝে বেশি, ওই তো সব করছে।
ওনারা প্রথম অভিযোগটাই করেছেন অ্যাপ্লিকেশনে যে আমরা বাবাকে খুন করেছি, আমাদেরকে যাতে টাকাটা না দেওয়া হয়। গিয়াসউদ্দিনের বৈধ উত্তরাধিকার থাকা সত্ত্বেও বশির কেন সোনালী ব্যাংকে অভিযোগ দিলেন, এমন প্রশ্ন ছিল ক্রাইম ওয়াচ টিমের। তাছাড়া মামলা প্রমাণ না হওয়া পর্যন্ত আসামিদের দোষী বলাটা কতটা যৌক্তিক? আমার ভাইকে খুন করে তার টাকা দিয়ে তারা মামলা পরিচালনা করবে, আমরা জানি সত্যতা আছে। আপনি বলেন কি প্রমাণিত হয় না? প্রমাণিত হয় না যেহেতু মুক্তি জামিন হয়ে পাইছে, বিচার হবে। টাকা স্থগিত থাকলে কি হবে? টাকা কেন স্থগিত থাকবে না কেন? আমার ভাইকে খুন করে তারা সেই মামলা চালাবে টাকা, তার টাকা নিয়ে। গিয়াসউদ্দিনের স্ত্রী আর সন্তানেরা অভিযোগ করেন পৈতৃক কয়েক বিঘা সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্যই গিয়াসের দুই ভাই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মরে যাওয়ার সাথে সাথে এটা ওরা চিন্তা করছে, এখন আমরা বুঝি যে আমার ভাই মরে গেছে, ওরা খাইব সম্পত্তি, এটা দিব না। আমাদের সব শেষ করে দিছে, দেওয়ার ওদের যা প্ল্যান ছিল সব সাকসেসফুল হয়েছে। আমাদের জেল খাটাইছে, আমার স্বামীর লাশটা দেখতে দেয়নি, কোথায় কোন জায়গায় কবর দিছে তা আমি এখনো জানি না। 40 বছরের সংসার আমার স্বামীর সাথে। আমার তো এখন মনে হয় যে আমাদের জায়গা সম্পত্তির জন্য এরা এমন করতেছে। আবার মানে আমাদের সাথে একটা মানে প্রতিযোগিতামূলক ওনাদের মনোভাব ছিল, মনে করছে যে ওদের শেষ করে দিচ্ছি, ওরা শেষ। গিয়াসের দুই ভাই বশির আর ফরিদের ভয়ে বাড়ি যেতে পারছেন না বলেও অভিযোগ করেন তারা। ব্যাংক ঋণের কারণে এবং মামলা পরিচালনা করতে গিয়ে বরুদার বাড়িটিও বিক্রি করতে হয়েছে গিয়াসের পরিবারকে। না ভাই, আমি যেতে পারি না, ওইখানে গেলে আমাদের সমস্যা হবে, এটা অনেকে ইনফরমেশন দেয়। বাবার বাড়ি তো অনেক দূরের ব্যাপার ভাই, আমার বাড়ির প্রতি আমাদের কোনো আসক্তি নাই, আমাদের যেই টর্চার করছে। এমত অবস্থায় এই পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান। তার স্বামীর ভাইয়ের সাথে এই ভদ্রমহিলা গিয়াসউদ্দিনের স্ত্রী যে আজকে একটা আতঙ্কের মধ্যে রয়েছে, গিয়াসউদ্দিনের স্ত্রী যে আজকে কোথাও যেতে পারছে না, বা তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করার জন্য একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। সেই জন্য তারা যাতে এগুলো সঠিকভাবে পেতে পারে, সব জায়গায় যেতে পারে, সেটা তো রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, সরকারকে নিশ্চিত করতে হবে, পুলিশকে নিশ্চিত করতে হবে। দর্শক, স্ত্রী হারালেন তার প্রিয় স্বামীকে, আর সন্তানেরা খোয়ালেন বাবাকে। প্রিয় মানুষটি হারানোর শোকের মাঝেই তাদের উপর নেমে এলো নরক যন্ত্রণার। সেটি যে বিচার পাওয়ার আশায় নয় তা হয়তো ইতোমধ্যে আপনারা বুঝে গেছেন। নিঃস্ব পরিবারটিকে অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টি হয়তো আর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু যারা এই ষড়যন্ত্র করছে তাদের বিচার হবে কি? এবার আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। আপনার আশপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে পারে এমন কোনো অপরাধের কথা আমাদের জানান। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। আর পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatchntv। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।